পড়ে শোনাচ্ছি অ্যালেক্স হেলির বিখ্যাত উপন্যাস শিকড়ের সন্ধানে। উপন্যাসটির আজ 12তম পর্ব। হতবুদ্ধি শক্তিহীন কিসি অন্ধকারে কতগুলো মোটা ক্যানভাসের বস্তার উপর পড়েছিল। সন্ধ্যার পর একটা খচ্চরের গাড়িতে করে এনে তাকে এই ঘরটাতে ঠেলে দেওয়া হয়েছে। মনে হচ্ছিল রাত বুঝি আর শেষ হবে না। এপাশ ওপাশ করে সময় আর কাটছিল না। ভয় যাতে একটু কাটে তাই কিছু একটা ভালো জিনিস ভাবতে চেষ্টা করছিল। অন্তত শতবার যে কথাটা ভেবেছে সেই উত্তরের দেশের কথাই আবার ভাবতে লাগলো। কি করে সেখানে যাওয়া যায়? শুনেছে একবার সেখানে পৌঁছতে পারলেই কালোদের মুক্তি। ভুল পথে চললে অবশ্য দক্ষিণেও পৌঁছে যেতে পারে। সেখানকার মালিক আর ওভারসিয়াররা নাকি ওয়ালা সাহেবের থেকেও খারাপ। কোন দিকটা উত্তর কিসি জানে না, কিন্তু তাকে জানতেই হবে। তিক্ত হৃদয়ে শততমবার সে শপথ করল সে নিশ্চয়ই পালাবে। ঘরের দরজা খুলবার শব্দ হতে যেন তার গায়ে কাঁটা ফুটল। অন্ধকারে লাফিয়ে উঠে পিছিয়ে গেল। একটা লোক চোরের ভঙ্গিতে ঢুকল। এক হাতে মোমবাতির আলো ধরা, অন্য হাতে উদ্যত একটা চাবুক। কিসি চিনতে পারল এই সাদা মানুষটাই তাকে কিনেছে। কিন্তু লোকটার মুখে লালসাপূর্ণ শয়তানের হাসি তার শরীরের রক্ত জল করে দিল। মারতে না হলেই ভালো। তার মুখের ভকভকে মদের গন্ধে কিসির শ্বাস রুদ্ধ হয়ে উঠল। সে লোকটার মতলব বুঝতে পেরেছে। রাত্রে মা বাবা যখন মনে করত সে ঘুমিয়ে পড়েছে, তখন তাদের পর্দা ঢাকা ঘরে অদ্ভুত শব্দ শোনা যেত। সে সময় বাবা মায়ের সাথে যা করত, নোয়া তার সাথে যা করতে চেয়েছিল, বিশেষত তার চলে যাবার আগের রাত্রে, এই লোকটা তার সাথে তাই করতে চায়। লোকটার কি মাথা খারাপ হয়ে গিয়েছে যে জিনিস সে নোয়াকে দেয়নি তাই লোকটাকে দেবে? এদিকে এসো, তোমাকে আমার ছেলের মা করব। লোকটার কথাগুলো জড়ানো। কিসি তার পাশ কাটিয়ে বাইরে অন্ধকারে পালাবার সুযোগ খুঁজছিল, কিন্তু লোকটা বুঝতে পেরে ধারে সরে গেল। কিসির দিকে স্থির দৃষ্টি রেখে একটা ভাঙা চেয়ারে একটু গলানো মোম ঢেলে মোমবাতিটা সোজা করে বসিয়ে দিল। পেছাতে পেছাতে কিসির পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। তোমার সাথে খেলা করবার সময় নেই, জানো না আমি তোমার নতুন মালিক? লোকটা কিসির উপর ঝাঁপিয়ে পড়তেই সে চিৎকার করে উঠল। ক্রুদ্ধ কণ্ঠে একটা গালি দিয়ে লোকটা কিসির ঘাড়ে চাবুক কষিয়ে দিল। হারামজাদি, তোমার গায়ের চামড়া খুলে নেব। কিসি এবার উন্মত্তের মতো তার মুখ খামচাতে লাগলো, কিন্তু শক্তিতে সে তার সাথে পেরে উঠছিল না। লোকটা ক্রমশ তাকে মেঝেতে শুয়ে ফেলে চেপে ধরল। দয়া করো মালিক। কিসির আর্তকণ্ঠ সে মুখে বস্তা ঢুকিয়ে বন্ধ করে দিল। কিসি হাত ছুঁড়ে গা ঝাড়া দিয়ে লোকটাকে তার গায়ের ওপর থেকে ফেলে দেবার চেষ্টা করছিল, কিন্তু সে কিসির চুল ধরে তার মাথাটা সজোরে মেঝেতে ঠুকতে দিল। উত্তেজনার ঘোরে পাগলের মতো কিসির সর্বাঙ্গে মারতে লাগল। অবশেষে কিসির পোশাক টেনে তুলে অন্তর্বাস ছিঁড়ে তাকে উলঙ্গ করে ফেলল। তারপর দুই জানুর মাঝে হাত ঢুকিয়ে দিয়ে কিসির গোপনাঙ্গ নির্মম হাতে দোলে মুচড়ে প্রবল উত্তেজনায় তাকে প্রচণ্ড চর কষালো। কিসির প্রতিরোধের শক্তি নিঃশেষ করে ফেলে লোকটা এবার নিজের কটিদেশ থেকে প্যান্টটি নামিয়ে দিল। অর্ধমূর্ছিত কিসির দেহের অভ্যন্তরে সে নিজেকে নিষ্ঠুর উগ্রবেগে প্রথিত করে দিল। কিসিকে কে যেন শানিত অস্ত্রে আমর্ম বিদ্ধ করেছে। সহনাতীত যন্ত্রণায় তার সর্ব ইন্দ্রিয় বিদীর্ণ হয়ে গেল। তাতেও শেষ নয়, আবার আবার দেহভেদকারী তীক্ষ্ণ সে যাতনা অনন্তকাল ধরে যেন চলতেই থাকল। মর্মান্তিক যন্ত্রণার আক্ষেপে অবশেষে তার চেতনা লোপ পেল। ভোরবেলা কিসির চোখ খুলে গেল। একটি অল্প বয়সী কালো মেয়ে গরম সাবান জল দিয়ে তার গোপনাঙ্গ অতি সাবধানে পরিষ্কার করে দিচ্ছিল। লজ্জায় কিসির মাথা কাটা গেল। দুর্গন্ধে বোধ হল নিজের অজানিতে সে মলত্যাগ করে ফেলেছে। মেয়েটি পরম মমতায় তাও পরিষ্কার করে দিচ্ছিল। কিসির সংকোচের সীমা ছিল না, কিন্তু মেয়েটির মুখ দেখে মনে হচ্ছিল এ ব্যাপারে সে সম্পূর্ণ নির্বিকার। কাপড় ধোয়াই বাকি আর এ কাজই বাকি, যেন সারা জীবন ধরে সে এ কাজই করছে। কাজ শেষ হলে কিসির নিম্নাঙ্গে একটি পরিষ্কার তোয়ালে চাপা দিয়ে সে তার মুখের দিকে তাকালো। এখন নিশ্চয়ই তোমার কথা বলতে ভালো লাগবে না। শান্তভাবে এ কথা বলে সে তার জলের পাত্র
নোংরা কাপড় ইত্যাদি গুছিয়ে নিয়ে চলে যেতে উদ্যত হলো। যাবার আগে আর একবার নিচু হয়ে সে কিসির গায়ে একটি ক্যানভাসের বস্তা টেনে দিল। তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি বলে ঘর থেকে বেরিয়ে গেল। কিসি যেন এ পৃথিবীতে নেই। এই অভাবনীয়, অবিশ্বাস্য, অনুচ্চারণীয় ঘটনা নিশ্চয়ই তার জীবনে ঘটেনি, কিন্তু তার ক্ষতবিক্ষত ছিন্ন জনের তীক্ষ্ণ যন্ত্রণাই বা সে অস্বীকার করবে কি করে? নিজেকে অত্যন্ত অপরিচ্ছন্ন, ঋতমর্যাদা বোধ হলো। এ লজ্জা ও কলঙ্ক জীবনেও ঘুচবে না। একটু পাশ ফিরতে চেষ্টা করল, কিন্তু তাতে যন্ত্রণা আরও বেড়ে যায়। গায়ের ওপর ক্যানভাসের বস্তাটা আরও বেশি করে টেনে দিয়ে যেন নিজেকে অত্যাচারের হাত থেকে রক্ষা করবার জন্য একটা মিথ্যা খোলসের সৃষ্টি করল। যন্ত্রণা ক্রমেই বাড়ছিল। গত 4 দিনের ঘটনা মনে পড়ছিল। তাকে জোর করে নিয়ে আসবার সময় তার মা ও বাবার মুখে যে অকল্পনীয় বিভীষিকা দেখেছিল, তাদের যে অসহায় মর্মভেদী আর্তনাদ শুনেছিল, তা কিসির জীবনের শেষ দিন পর্যন্ত মনে থাকবে। স্টপসিলভেনিয়ার শেরিফ তাকে যখন সেখানকার শ্বেতকায় কৃতদাস ব্যবসায়ীর হাতে তুলে দেয়, তখন কিসি প্রাণপণে বাধা দিতে চেষ্টা করেছিল। পরেও সে পালাবার আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু তাকে জোর করে একটা ছোট শহরে নিয়ে আসা হয়েছিল। সেখানে ক্রুদ্ধ ও তিক্ত দাম কষাকষির পর সে বর্তমান মালিকের কৃতদাসীতে পরিণত হয়েছে। মনে হচ্ছে রাত্রিবেলায় কতক্ষণে তাকে ধর্ষণ করবে মালিক, সে অপেক্ষাতেই ছিল। মা, বাবা, শুধু আকুল ক্রন্দনে যদি তাদের কাছে পৌঁছানো যেত। কিন্তু তারা তো জানেও না কিসি কোথায় আছে। তারা কেমন আছে তাই বা কে জানে। নিয়ম না ভাঙলে ওয়ালা সাহেব বিক্রি করেন না ঠিকই, কিন্তু কিসিকে রক্ষা করতে গিয়ে তারা তো অনেক নিয়মই ভেঙেছিল। আর নোয়া, তার কি হয়েছে? তাকে কি পিটিয়ে মেরে ফেলেছে? কিসি প্রথমে নোয়াকে অনুমতিপত্র জাল করে দিতে রাজি হয়নি। নোয়ার তখনকার ক্রুদ্ধ মুখখানাও মনে পড়ল। সে বলেছিল, তাহলে কিসির ভালোবাসা মিথ্যা। নোয়ার মুখে সে দৃঢ় সংকল্পের ছাপ দেখেছিল। সে শপথ করেছিল উত্তরে পৌঁছে রোজগার করে পয়সা জমাবে, তারপর ফিরে এসে কিসিকে নিয়ে যাবে। বাকি জীবন তারা একসাথে কাটাবে। কিসি আবার কান্নায় ভেঙে পড়ল। নোয়ার সাথে জীবনে আর কখনো দেখা হবে না, মা বাবার সাথেও না, যদি না। হঠাৎ আশার আলো দেখা দিল। মিসিয়ান বলেছিল সে বড় হয়ে খুব সুন্দর আর ধনী কোনো ছেলেকে বিয়ে করবে। নিজের বাড়ি হলে কিসিকেই সে নিজস্ব পরিচারিকা হিসাবে রাখবে। কিসি চলে গিয়েছে জানলে সে কি একটুও দুঃখ পাবে না? তাই নিয়ে রাগারাগি করবে না? ওয়ালা সাহেবকে অনুনয় করবে না কিসিকে এনে দেবার জন্য? পৃথিবীতে একমাত্র মিসিয়ানই পারে তার জ্যাঠাকে দিয়ে কোনো কাজ করাতে। এমনকি হতে পারে না ওয়ালা সাহেব কিসিকে খুঁজে বার করতে লোক লাগিয়েছেন? কিন্তু তাই বা কী করে হবে? শেরিফ ভালোভাবেই জানে কোনো দাস ব্যবসায়ী কার কাছে তাকে বিক্রি করেছে। প্রয়োজন হলে তাকে খুঁজে বার করা কিছুই কঠিন কাজ নয়। না, তার আর কোনো আশা নেই। সবাই তাকে ত্যাগ করেছে। চোখের জল ফেলতে ফেলতে তার কান্নাও শুকিয়ে গিয়েছিল। নোয়াকে ভালোবেসেছে এই যদি তার একমাত্র অপরাধ হয়ে থাকে, তবে ঈশ্বর তাকে ধ্বংস করে ফেলুন। তার বেঁচে থাকবার বিন্দুমাত্র বাসনা নেই। অনুভবে বুঝল তার ক্ষত থেকে রক্ত গড়াচ্ছে। যন্ত্রণাটা অবশ্য একটু কম। ঘরের দরজায় আবার শব্দ হতে কিসি লাফিয়ে উঠে দেয়ালের দিকে পিছিয়ে গেল। কিন্তু সকালে সেই মেয়েটিই এসেছে, হাতে ধুমায়িত একটি বাটি ও চামচ। সে সামনের টেবিলে খাবারটা রাখল। কিসি খাবার বা মেয়েটি কোনো দিকে না তাকিয়ে মাটিতে বসে পড়ল। মেয়েটি কিন্তু খুব স্বাভাবিক সুরে তার সাথে কথা বলতে শুরু করল, যেন তারা কতদিনের পরিচিত। আমি বড় বাড়িতে রাধি, আমার নাম মিস ম্যালিসি। তোমার নাম কি? কিসির উত্তর দেওয়া ছাড়াও উপায় ছিল না। আমার নাম কিসি, মিস ম্যালিসি। সন্তোষের সুরে সে বলল, শিক্ষা দীক্ষা তো বেশ ভালোই। অস্পৃষ্ট স্টুয়ের বাটির দিকে তাকিয়ে বলল, জানো তো ঠান্ডা স্টুয়ে কোনো উপকার নেই, ওটা খেয়ে ফেলো। কথাগুলো যেন সিস্টার ম্যান্ডি বা আন্ট সুকেরই মতো। কিসি দ্বিধা ভরে খাবারটা চামচ দিয়ে একটু একটু করে খেতে লাগলো। তোমার বয়স কত? 16 বছর। আমাদের মালিকের নিগ্রো মেয়েদের সাথে এমন নষ্টামি করা খুব পছন্দ। সেটা তোমাকে জানিয়ে রাখাই ভালো, বিশেষত অল্প বয়সী মেয়েদের সাথে। আমি তোমার চাইতে বছর 9 বড় হব। প্রথম আমাকেও এসব অত্যাচার সহ্য করতে হয়েছে। সাহেবের স্ত্রী এসে আমাকে বড় বাড়ির রান্নার কাজে লাগাবার পর থেকে সেটা বন্ধ হয়েছে। মেম সাহেবের চোখের সামনেই আমাকে থাকতে হয় কি না?
মুখভঙ্গিমা করে বলল, তোমাকে কিন্তু এটা প্রায়ই সহ্য করতে হবে। কিসির আতঙ্কিত দৃষ্টি দেখে মিস প্যালেসি বলল, সোনা, তোমার ভুললে চলবে কেন? তুমি নিগ্রো মেয়ে, মালিককে তুমি চেনো না। তুমি নিজের ইচ্ছায় রাজি না হলে তোমাকে জোর করে রাজি করাবে। একটা কথা মনে রেখো, এ সাহেব রেগে গেলে অতি ভয়ঙ্কর লোক। কেউ যে রাগের মাথায় এমন পাগলের মতো হয়ে যেতে পারে আগে কখনো দেখিনি। কিসি মনে ভাবছিল আজ রাতে আবার সে আসবার আগে পালাতেই হবে। মিস ম্যালিসি যেন তার মনের কথা বুঝতে পারল। পালাবার কথা মনেও এনো না, কুকুর লেলিয়ে ধরে আনবে, তাতে আরও বিপদ বাড়বে। নিজেকে শান্ত করো। সাহেব এখন 4-5 দিন এদিকে আসবেন না। তার লড়াইয়ে মোরগগুলোকে শেখাবার জন্য আলাদা কৃতদাস আছে। তাকে নিয়ে অনেক দূরের এক প্রতিযোগিতায় গিয়েছেন। মোরগের লড়াই মালিকের ধ্যান জ্ঞান। মালিক সম্পর্কে মিস ম্যালিসির গল্প আর শেষ হয় না। মালিক আগে খুব গরিব ছিলেন। 25 সেন্ট দামের লটারির টিকিট কিনে তাতে জিতেছিলেন। সে টাকায় একটা লড়াইয়ে মোরগ কেনেন। সেই শুরু। এখন তার এই এলাকায় লড়াইয়ে মোরগের মালিকদের মধ্যে যথেষ্ট নামডাক। কিসির মালিক সম্পর্কে বিন্দুমাত্র উৎসাহ ছিল না। সে কোনো ক্রমে মিস ম্যালিসির গল্পের স্রোত থামাল। জিজ্ঞেস করল, মালিক তার স্ত্রীর সাথে বাস করেন না? তা করেন, কিন্তু স্ত্রীলোক সম্পর্কে তার লিপ্সার শেষ নেই। তার স্ত্রীকে বেশি দেখতে পাওয়া যায় না। ভারী চুপচাপ মানুষ। সাহেবকে খুব ভয় পান। তিনিও সাহেবের মতো গরিব ঘরের মেয়ে। মাত্র 14 বছর বয়সে বিয়ে হয়েছিল। তিনি ভালো করেই জানেন স্ত্রী থেকে মোরগে তার বেশি মন। কিসির তার কথাতে কান ছিল না। সর্বক্ষণ পালাবার কথাই চিন্তা করছিল। মিস ম্যালিসি তার অন্যমনস্কতা লক্ষ্য করে বলল, কি ভাবছ? তোমার ভালোর জন্যই বলছি। সব কথা তোমার জেনে রাখা ভালো। মালিকের নাম জানো? কিসির মুখের ভাবে অজ্ঞতা প্রকাশ পেল। টম লি, অর্থাৎ তোমার নাম এখন কিসি লি। কিসি তৎক্ষণাৎ প্রতিবাদ করে উঠল, না না, আমার নাম কিসি ওয়ালার। কিন্তু বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল ওয়ালার সাহেবের হাতে তার কি দুর্গতি হয়েছে। দু চোখ উপচে অশ্রু জলে মুখ ভেসে গেল। কেঁদো না সোনা, জানো তো মালিকের নামেই নিগ্রোদের নাম হয়। নিগ্রোদের নামের আর কি দাম আছে বলো? যা হোক, একটা নামে ডাকলেই হলো। আমার বাবার সত্যিকারের নাম কুন্টা কিন্টে। বাবা আফ্রিকা থেকে এসেছেন। সত্যি? শুনেছি আমার ঠাকুরদার বাবাও আফ্রিকা থেকে এসেছিলেন, কিন্তু তার নাম কি ছিল তা জানি না। তোমার মাকে তুমি জানো? নিশ্চয়ই। আমার মায়ের নাম বেল। আমার মাও বড় বাড়িতে রান্না করেন। বাবা মালিকের গাড়ি চালান, মানে আমি সেখানে থাকতে চালাতেন। মিস ম্যালিসি বিশ্বাস করতে পারছিল না। তুমি মা ও বাবা দুজনকেই কাছে পেয়েছিলে? আমরা অনেকেই নিজেদের মা বা বাবাকে চিনি না। সন্তান বড় হবার আগেই হয়তো একজন অন্য কোথাও বিক্রি হয়ে গিয়েছে। মা বাবা আর ছেলে মেয়ে একসাথে থাকবার সুযোগ কম জায়গাতেই পায়। কিসি মিস ম্যালিসিকে ছাড়তে চাইছিল না। একা থাকতে তার বড় ভয়। তাকে আটকে রাখবার চেষ্টায় সে বলল, তুমি ঠিক আমার মায়ের মতো কথা বলো। মিস ম্যালিসি চমকে উঠল। তার মন পুলকে ভরে গেল। এমন কথা তার নিঃসঙ্গ জীবনে কেউ কখনো বলেনি। কিসি দ্বিধাভরে জিজ্ঞেস করল, আমাকে এখানে কি কাজ করতে দেবে? ওখানে কি করতে? বড় বাড়ি ঝাড়পোছ করতাম আর রান্নাঘরে মায়ের সাহায্য করতাম। মিস ম্যালিসি ভ্রু কুঁচকে বলল, সে আমি তোমার ওই নরম হাত দেখেই বুঝেছি। এখানেও সব বাবুগিরি চলবে না। তোমাকে নিয়ে মোট 5 জন তো মাত্র কাজের লোক হলো, তার মাঝে মিঙ্গো মোরগ নিয়েই থাকে। আমি রান্নাবাড়া, কাপড় কাচা, ঝাড়পোছ, সংসারের যাবতীয় কাজ একাই করি। ক্ষেতের কাজের জন্য সিস্টার সারা আর পম্পে কাকা। কাজেই তোমাকে নিশ্চয়ই ক্ষেতের কাজেই লাগানো হবে। কিসের জন্য তার দুঃখ হলো। বেচারা, তুমি বড়লোকের বাড়িতেই জীবন কাটিয়েছ। গরিব বাড়ি দেখা অভ্যাস নেই। গরিব সাদা মানুষেরা বহু কষ্টে একটু জমি, একটা বাড়ির সংস্থান করে। এই বাড়িটা বাইরে থেকে দেখতেই মস্ত বড়, ভেতরে কিছু নেই। এরকম গরিব সাদা মানুষ এদিকে অনেক। এদিকে একটা চলতি কথাই আছে, 100 একর জমি 4 জন নিগ্রো দিয়ে চাষ করাও। আমাদের মালিকের অবস্থা আরও খারাপ। চাষের জন্য 80 একর জমিও নেই। চাষ করবার জন্য 2টি মাত্র লোক, তার মাঝে একজন বৃদ্ধ, আর আছে শখানেক লড়াইয়ের মোরগ। নিগ্রো মিঙ্গো ওগুলো দেখাশোনা করে আর তাদের লড়াই শেখায়। মালিক যা কিছু খরচ ওই মোরগের ওপরেই করেন।
মেম সাহেবের কাছে মদের ঘোরে সদা সর্বদা তার মোড়ক নিয়ে বড়াই করেন। বলেন ওই মোড়কের দৌলতেই তিনি একদিন ধনী হবেন, বিরাট দোতলা বাড়ি তৈরি করবেন, তার সামনের দিকে 6খানা বিরাট পিলার থাকবে, সে বাড়ি সব বড়লোকের বাড়িতে টেক্কা দেবে। বড় বড় সব কথা। এদিকে আস্তাবল দেখাশোনা করবার একটা ছেলে রাখতে পারছেন না। ঘোড়ার পরিচর্যা নিজেকেই করতে হয়, নিজের গাড়ি নিজে চালান। আমাকেও ক্ষেতের কাজেই লাগাতেন। নেহাত মেম সাহেব যে একেবারেই রাঁধতে জানেন না। এদিকে সাহেব খেতে বড় ভালোবাসেন, তাই রান্নার লোক রাখতেই হয়েছে। যখন মোরগের লড়াইয়ে যেতেন, বাড়িতে লোকজন নেমন্তন্ন করে খাওয়ান। বাড়ির কাজ করবার জন্য নিগ্রো দাসদাসী আছে, এটাও নিমন্ত্রিতদের দেখাতে হবে। তবে কেবল সিস্টার স্যারা আর পম্পে কাকাকে দিয়েই ক্ষেতের কাজ হয়ে উঠছে না, তাই তোমাকে কিনেছেন। তোমার দাম কত হয়েছে জানো? কিসি নিস্তেশ্বরে বলল, না। আজকাল যা বাজার দর শুনেছি তাতে $600-700 তো হবেই। তোমার বয়স কম, স্বাস্থ্য ভালো, দেখে তো মনে হয় বাচ্চা কাচ্চা অনেক কটাই হবে। সেগুলো মালিক বিনা পয়সায় পাবেন। ও কাজের জন্য বড়লোক সাহেবরা তাদের অল্পবয়স্ক নিগ্রোদের ভাড়া খাটান। মালিক তাদের কাউকে আনাবেন কিনা জানি না। তোমার বেলা হয়তো কাজটা তিনি নিজেই করবেন। কিসিকে সন্ত্রস্ত হতবাক করে রেখে মিস ম্যালিসি ঘর থেকে বেরিয়ে গেলেন। মালিক, আমার পেটে বাচ্চা এসেছে। তা আমার কি করতে হবে? দেখো, শরীর খারাপের বাহানায় আবার কাজে ফাঁকি দিও না। লি সাহেবের কিসির ঘরে আসা যাওয়া চলতেই থাকল। ক্ষেতের কাজে কিসি সম্পূর্ণ অনভ্যস্ত। তা সত্ত্বেও মাথা ঘোরা, সকালে বমি বমি ভাব সব কিছু অগ্রাহ্য করে প্রখর রৌদ্রে কাজ করে যেতে হতো। কঠিন ভারী ক্ষেত নিড়ানির ঘষায় তার হাতের চামড়া উঠে গিয়েছিল। কর্কশ ভূমিতে চলাফেরা করে পা ক্ষতবিক্ষত হয়েছিল। অতি কষ্টে দিন কাটছিল। কঠোর পরিশ্রমের ফাঁকে ফাঁকে তার মায়ের কথা মনে পড়ত। জীবনে প্রথম সন্তান সম্ভাবনার কষ্টকর দিনগুলোতে মাকে কাছে পেতে ইচ্ছে করত। বাচ্চা হওয়া সম্পর্কে মা কথা প্রসঙ্গে কখন কি বলেছে মনে করতে চেষ্টা করত। যথা সর্বস্ব দিয়েও যদি মাকে এখানে আনতে পারত। অবশ্য পেটে বাচ্চা নিয়ে মায়ের সামনে বেরোতে লজ্জায় মাথা কাটা যেত। কিন্তু মা তার অসহায় অবস্থা নিশ্চয়ই বুঝতে পারত। তার নিজের দোষে তো এরকম হয়নি। এ সময় কি করতে হয় মা তাকে সব বলে দিত। একবার মিসিয়ান এবং কিসি একটা গরুর বাচ্চা হতে দেখেছিল। মানুষেরও ওই রকম সাংঘাতিক উপায়ে বাচ্চা বার করতে হয় কি? মিস ম্যালিসি ও সিস্টার সারার তার উদর ও স্তনের ক্রমবর্ধমান স্ফীতি নিয়ে বিন্দুমাত্র চিন্তা দেখা যায় না। লি সাহেব অথবা এদের দুজনের কাউকেই তার মনের ভয় ভাবনার কথা বলে লাভ নেই। লি সাহেব ক্ষেতের কাজ চলার সময় ঘোড়ার চেপে তদারকি করেন। কারো বিন্দুমাত্র স্লথপতি দেখলে চিৎকার করে গালাগালি দেন, সে যে কেউ হোক। 1806 খ্রিস্টাব্দে শীতকালে সন্তান ভূমিষ্ঠ হল। সিস্টার স্যারা ধাত্রীর কাজ করেছিল। কিসির দেহ যেন ছিন্ন হয়ে যাচ্ছিল। দীর্ঘকাল অসহ্য যন্ত্রণার পর ক্ষুদ্র শিশুটি পৃথিবীতে এলো। ঘর্মাক্ত শ্রান্ত কিসিকে সিস্টার সারা হাসি মুখে নবজাতকটি তুলে ধরে দেখালো। পুরুষ সন্তান, রং প্রায় ফর্সা। কিসি শঙ্কিত দৃষ্টি লক্ষ্য করে মিস্টার সারা তাকে আশ্বস্ত করল, সদ্যজাত শিশুদের সত্যিকারের রং ধরতে মাসখানেক লাগে। কিন্তু পুরো 1 মাস চলে গেল, বাচ্চার রং কালো হলো না, বাদামিই থেকে গেল। মায়ের সদম্ভ উক্তি কিসের মনে পড়ল, আমাদের মালিকের আবাদে কালো ছাড়া নিগ্রো নেই। নিজের ঘোর কৃষ্ণবর্ণ বাবার কথা চিন্তাই করা যায় না। মিশ্রবর্ণের প্রসঙ্গে তার ঠোঁট ঘৃণায় কুঁচকে যেত। কিসির চরম লজ্জার মুহূর্তে তারা উপস্থিত নেই, সে একরকম ভালোই। কিন্তু তারা নাই বা সামনে থাকলো, সে তো আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। কোনো লোক তার গায়ের রঙের সাথে এই শিশুর গায়ের রং মিলিয়ে দেখলে মুহূর্তে শিশুটির জন্ম ইতিহাস বুঝে নেবে। নোয়ার কথা মনে করে তার লজ্জা বেড়ে গেল। নোয়ার সে নিভৃত মিনতি মনে পড়ল, আমি চলে যাবার আগে এই শেষ সুযোগ, কি করে তুমি পারছো আমাকে ফিরিয়ে দিতে? সত্যিই তো, কেন সে তখন রাজি হয়নি? এটি যদি নোয়ার সন্তান হতো তবে তার গায়ের রংটি অন্তত কালো হতো। এই গভীর লজ্জা থেকে সে রক্ষা পেত। ছেলে সম্পর্কে কিসির হতশ্রদ্ধা দেখে মিস ম্যালিসি ব্যাপারটা বুঝতে পারল। সোনা, তুমি এই নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন? আজকাল এসব নিয়ে কেউ ভাবে না। যত কালো বাচ্চা জন্মাচ্ছে, দোআঁশলাও ততই জন্মাচ্ছে। কেউ ফিরেও তাকায় না। মালিক তোমার কাছ থেকে এ ছেলে কেড়ে নেবেন না।
বিনি পয়সায় তার আরেকটি কাজের লোক হলো, এই পর্যন্ত। এই সুন্দর মোটাসোটা বাচ্চাটা সম্পূর্ণ তোমার, একে কোলে তুলে নাও। মেম সাহেব দেখলে কি ভাববেন? কিচ্ছু ভাববেন না, তার সাহেবকে তিনি বেশ ভালোই চেনেন। সব সাদা মেয়ে মানুষই জানে তাদের স্বামীরা নিগ্রো মেয়ের কাছে যায়। তবে আমাদের মেম সাহেবের কখনো বাচ্চা হবে না, তাই একে দেখে একটু হিংসা করতে পারে। শিশুটি জন্মাবার মাসখানেক পরে লি সাহেব কিসির ঘরে এলেন। মোমবাতির আলোতে বাচ্চাটি দেখে বললেন, মন্দ দেখতে হয়নি, বেশ বড়সড় আছে। আঙুল দিয়ে ক্ষুদ্র মুষ্টিবদ্ধ হাত দুটি একটু নেড়ে দিলেন। ঠিক আছে, সোমবার থেকে তবে কাজে লেগে যাবে। কিসি হতভম্ব হয়ে বোকার মতো বলল, মালিক, আমার যে ওকে দুধ খাওয়াতে হবে। সাহেব রেগে ফেটে পড়লেন। চুপ করো, যা বলছি তাই করবে, আহ্লাদেপনা দেখিও না। বাচ্চা নিয়ে মাঠে যাবে, নইলে বাচ্চাটাকে রেখে দিয়ে তোমাকে বিক্রি করে দেব। ছেলে হারাবার আশঙ্কায় কিসি কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ স্যার। কিন্তু সেদিন সাহেবের তার ঘরে আসবার আসল উদ্দেশ্য ছিল অন্য। কিসি বিশ্বাস করতে পারছিল না। চাষির শিউরে উঠে করুণ স্বরে বলল, মালিক, মালিক, এত তাড়াতাড়ি নয়, আমি এখনো ভালোভাবে সেরে উঠিনি। কিন্তু কিসিকে সে অত্যাচার মুখ বুজে সহ্য করতেই হলো। ফিরে যাবার আগে সাহেব আর একবার বাচ্চার দিকে তাকালেন। এর একটা নাম দিতে হয়। কিসি রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করছিল, কি জানি কি নাম দেবেন। সাহেব একটু ভেবে বললেন, ঠিক আছে, একে জর্জ বলে ডেকো। আমার জানা সবচেয়ে পরিশ্রমী নিগ্রোর নাম জর্জ। হ্যাঁ, কালই আমার বাইবেলে নামটা লিখে নিতে হবে। কিসি নিজেকে পরিচ্ছন্ন করে নিয়ে শুয়ে পড়ল। ভাবতে লাগলো কোনটা বেশি অত্যাচার। সে ভেবেছিল ছেলের নাম রাখবে কোনটা কিংবা কিনটে, কিন্তু সাহেবের বিরোধিতা করবার সাহস তার ছিল না। তার আফ্রিকাবাসী বাবা উপযুক্ত নামকরণের উপর কতটা গুরুত্ব দিতেন কিসির জানা ছিল। এ নাম শুনলে তার বাবার কী প্রতিক্রিয়া হতো ভাবতেও কিসির ভয় হচ্ছিল। বাবার কথা মনে পড়ল। তিনি বলতেন, আফ্রিকাতে পুত্রের নামকরণ বিশেষ বিচার বিবেচনার সাথে করা হয়। পুত্রই বংশ ও পরিবারের সুনাম বহন করে। তাছাড়া শিশুটি ভবিষ্যতে কেমন মানুষ হবে তাও নামটির উপর নির্ভর করে। সাদা মানুষ সম্পর্কে তার বাবার মনোভাব এত তিক্ত ছিল কেন এখন সে বুঝতে পারছে। বেল তাকে বলেছিল, তোমার ভাগ্য ভালো যে নিগ্রো হয়ে জন্মাবার দুঃখ ভোগ করতে হয়নি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সে কষ্ট যেন কখনো তোমাকে জানতেও না হয়। মায়ের প্রার্থনা ঈশ্বর পূর্ণ করেননি। সে দুঃখ যন্ত্রণা সবই কিসিকে ভোগ করতে হয়েছে। সাদা মানুষেরা কালোদের ওপর কি নিদারুণ শারীরিক ও মানসিক নির্যাতন করতে পারে তার সীমা পরিসীমা নেই। কিন্তু কুন্টার মতে সাদা মানুষের সবচেয়ে বড় নিপীড়ন ছিল কালোদের সত্তা মুছে দেওয়া, নিজেদেরকে জানতে না দেওয়া। কালোদের মনুষ্যত্ব বিকশিত হতে না দিলেই সাদা মানুষের স্বার্থ রক্ষা হয়। কিসির মা তাকে বলতো, তোমার বাবার মতো আত্মমর্যাদাবোধ আমি আর কোনো কালোর মাঝে দেখিনি। এ দেখেই আমি প্রথম তার প্রতি আকৃষ্ট হয়েছিলাম। ঘুমিয়ে পড়ার আগেই কিসি সংকল্প করল, যত হীন সূত্রেই তার সন্তানের জন্ম হয়ে থাক, তার গায়ের রং যত শ্বেতাভি হোক, মালিক জোর করে যে নামই তার উপর চাপান, একজন মর্যাদাবোধ সম্পন্ন আফ্রিকাবাসীর দৌহিত্র ছাড়া তার অন্য কোনো পরিচয়ই কিসি গ্রাহ্য করবে না। সকালবেলা সুপ্রভাত বলা ছাড়া পম্পে কাকার সাথে কিসির আগে কখনোই বাক্য বিনিময় হয়নি। ছুটির পর প্রথম কাজে আসার দিন যখন সে এগিয়ে এসে সলজ্জভাবে মাথার ঘামে ভেজা টুপিটি ছুঁয়ে দাঁড়ালো, কিসি বিস্মিত হলো। পম্পে কাকা ইঙ্গিতে দূরে গাছের নিচে দেখালো। কাছে গিয়ে দেখে কিসির দুই চক্ষু জলে ভরে গেল। নতুন কাটা লম্বা ঘাস, বুনো লতা আর সবুজ পাতা দিয়ে অতি যত্নে একটি ছোট্ট চালাঘর তৈরি করা হয়েছে। সকৃতজ্ঞ চিত্তে নরম পাতার গদির ওপর পরিষ্কার বস্ত্রটি পেতে কিসি শিশুটিকে শুইয়ে দিল। প্রথমে একটু কেঁদে সে আপন মনে নিজের মুখে আঙ্গুল দিয়ে খেলতে লাগল। পম্পে কাকাকে ধন্যবাদ জানাতে গেলে তাকে বড়ই লজ্জিত ও বিড়ম্বিত দেখালো। কাজের ফাঁকে ফাঁকে কিসির বাচ্চাকে দেখাশোনা করবার বা সময় মতো দুধ খাওয়াবার আর অসুবিধা থাকল না। সন্ধ্যাবেলা কাজের শেষে কিসি সামান্য কিছু রান্না করে নিত। প্রতি শনিবার সকালে কৃতদাসেরা সাপ্তাহিক রেশন পেত, তার থেকেই রান্না। তারপর তাড়াতাড়ি খাবার পাট চুকিয়ে শুয়ে শুয়ে জর্জকে নিয়ে খেলা করত। খিদেতে না কাঁদা পর্যন্ত মা আর ছেলেতে খেলা চলত। সময় হলে পেট ভরে খাইয়ে দিয়ে ছেলেকে কাঁধের ওপর চেপে ঢেকুর তুলিয়ে নিত।
এই সময়টাতে সপ্তাহে 2 দিন মালিক আসতেন তাকে জোর করে ভোগ করতে। তার মুখে সবসময় মদের গন্ধ থাকত। কিসি জানত বাধা দিয়ে লাভ নেই, তাতে বাচ্চা ও তার দুজনেরই অযথা উৎপীড়ন। অত্যন্ত বিরূপ মনে শীতল কঠিন দেহে সে পা ফাঁক করে শুয়ে থাকত যতক্ষণ না মালিকের লালসা মেটে। মালিক উঠে গেলেও ঘর ছেড়ে না যাওয়া পর্যন্ত সে চোখ বন্ধ করে শুয়ে থাকত। শুনতে পেত কখনো 10 পয়সাটা, কখনো সিকিটা টেবিলের ওপর ঠন করে পড়ছে। কিসি অবাক হয়ে ভাবত, বড় বাড়িতে মেম সাহেব কি জেগেই আছেন? সে তো খুবই সন্নিকটে। সাহেব অন্য নারীর গন্ধ দেহে মেখে বিছানায় গেলে মেম সাহেবের কেমন লাগে? রাত শেষ হবার আগে জর্জকে আরও 2বার খাইয়ে কিসির প্রগাঢ় ঘুম ভাঙত সকালবেলায় পম্পে কাকার দরজা ধাক্কায়। প্রাতরাশ খেয়ে ছেলেকে খাইয়ে তৈরি হয়ে নিলে সিস্টার সারা এসে জর্জকে কোলে করে খেতে নিয়ে যেত। ভুট্টা, তামাক আর তুলোর জন্য আলাদা ক্ষেত ছিল। পম্পে কাকা সব কটার পাশেই বাচ্চার জন্য চালাঘর তৈরি করে রেখেছিল। বিকালে কাজের শেষে সিস্টার সারাই তাকে কোলে করে ঘরে পৌঁছে দিত। পম্পে কাকার মনও সারাদিন শিশুটির চারিপাশে ঘুরে বেড়াত। রবিবার দুপুরে লি সাহেবেরা সাধারণত গাড়ি নিয়ে বেরোতেন। সে সময়টা ছিল কৃতদাসেদের গল্পগুজবের সময়। মিস ম্যালিসি ও সিস্টার সারার মাঝে তখন দুরন্ত জর্জকে কোলে নেবার প্রতিযোগিতা চলত। পম্পে কাকার কিসির সাথে গল্প করাতেই আনন্দ ছিল। এ জায়গাটা পুরো জঙ্গল ছিল, একর প্রতি 50 সেন্টে বিক্রি হয়েছে। আমাদের মালিক প্রথমে 30 একর কিনেছিলেন। তার প্রথম কৃতদাস ছিল জর্জ। লোকটাকে স্রেফ খাটিয়ে মেরে ফেললেন। কিসির চোখে মুখে চাষের আভাস দেখে বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, কি হলো তোমার? একটু থেমে আবার বলে চলল, আমি যখন এসেছি তখন জর্জের এখানে 1 বছর পুরো হয়েছে। ততদিন জঙ্গল কেটে চাষের যোগ্য জমি তৈরি হয়েছে। সে বছরই প্রথম ফসল হলো। আমার চোখের সামনে জর্জ মারা গেল। করাত দিয়ে কাঠ চিরে তক্তা বানাতে সে চোখ উল্টে পড়ে গেল, আর উঠল না। কিসি প্রসঙ্গটা পাল্টাবার জন্য বলল, মোরগ লড়াই জিনিসটা কি? সে একরকম বিশেষ জাতের মোরগ। তাদের পরস্পরের সাথে লড়াই করতে শেখানো হয়। এ লড়াইয়ে হার জিতের ওপর প্রচুর বাজি ধরা হয়। সিস্টার স্যারা বলল, মিঙ্গো মোরগ লড়াইয়ের বিষয়ে ভালো বলতে পারবে, কিন্তু তাকে আর তুমি কোথায় পাচ্ছ? আমি নিজেই এই 14 বছরে তাকে 8-10 বার দেখেছি। সে মানুষ থেকে মোরগের সঙ্গে থাকতেই বেশি পছন্দ করে। মিঙ্গো বোধহয় মানুষ মায়ের পেটে জন্মায়নি, ডিম ফুটে বেরিয়েছিল। সম্মিলিত হাসি থামতে সিস্টার স্যারা মিস ম্যালিসির কোল থেকে জর্জকে জোর করে নিয়ে নিল। মিস ম্যালিসি বলল, এই মোরগ থেকেই তো সাহেবের ধন সম্পত্তি। ধনী সাহেবদের গাড়ির পাশ দিয়ে যাবার সময় সাহেবের চালিয়াতি অনেক বেড়ে যায়। সে যদি দেখতে, আর মেম সাহেবের রুমাল ঘোরানো তখন দেখবার মতো। অট্টহাসির শেষে মিস ম্যালিসি জর্জের দিকে হাত বাড়াতেই ধমক খেল, অত তারা কিসের? এইমাত্র তো নিলাম কোলে। জর্জকে নিয়ে এই কারাকারিতে কিসির আনন্দ হতো। পম্পে কাকা জর্জকে কোলে নেবার জন্য ব্যস্ততা ছিল না, কিন্তু জর্জ তার দিকে তাকালেই খুশিতে তার মন ভরে উঠত। তার কুঞ্চিত মুখটি হাসিতে উজ্জ্বল হয়ে উঠত। মজার মতো মুখ করে নানা ভঙ্গিতে হাত নেড়ে শিশুটিকে আকৃষ্ট করবার চেষ্টা করত। কয়েক মাস পর জর্জ হামাগুড়ি দিতে শুরু করলে মিস ম্যালিসি বলল, এবার তার শক্ত জিনিস খাবার সময় এসেছে। ঘর থেকে রুটি এনে একটু ডোলে মুখে দিতেই জর্জ মহা খুশি। আগ্রহের সাথে পুরোটা খেয়ে নিয়ে আবার মুখ বাড়ালো। তার কাণ্ড দেখে উৎসুক দর্শকদেরও সুখের সীমা থাকে না। ক্রমশ জর্জকে খেতে নিয়ে যাওয়া মুশকিল হলো। কোমরে দড়ি বেঁধে রাখলেও সে নাগালের মধ্যে মাটি, পোকামাকড় যা কিছু পেত মুখে পুড়ে দিত। মিস ম্যালিসি বলল, তোমরা যখন খেতে কাজ করতে যাবে জর্জ রান্নাঘরে আমার কাছে থাকবে। ক্ষেতের কর্মীরা বিমর্ষ বোধ করলেও এছাড়া উপায় ছিল না। শীঘ্রই জর্জের মুখে কথা ফুটল। তার প্রথম মা ডাকে কিসির অন্তঃস্থল পর্যন্ত রোমাঞ্চিত হয়ে উঠেছিল। 1 বছর বয়সে জর্জ কারো সাহায্য ছাড়াই হাঁটতে পারল। 15 মাসে ছুটতে শিখল। কারো কোল আর তার পছন্দ হয় না। বড় বাড়ির রান্নাঘরের ভালো খাবারের ভাগ মিস ম্যালিসির কৃপায় সবই তার জুটত। ফলে জর্জের দেহটিও নিটোল হয়ে উঠেছিল। রবিবারের বিকালবেলা কিসি ও 3টি বয়স্ক লোকের বৈচিত্র্যহীন দুঃখের জীবন একটি শিশুর দৌরাত্মে সুখে ভরে উঠত। জর্জের তখন গাছের ডাল, গুবরে পোকা সব কিছুর স্বাদ গ্রহণ করতে সমান আগ্রহ। বড়দের সস্নেহ সতর্ক দৃষ্টি সর্বদাই তার ওপর। পম্পে কাকার জর্জকে নিয়ে ঘুড়ি ওড়াবার হাস্যকর চেষ্টায় সবাই হেসে গড়িয়ে পড়ত।
সিস্টার স্যারা মিস ম্যালিসি বলাবলি করত, পম্পে কাকাকে আগে কাজ ছাড়া ঘরের বাইরে দেখা যায়নি। তার ভেতর এত রসও ছিল। এ ছেলে সবাইকে মাতিয়ে রেখেছে। জর্জের 2 বছর বয়স হতে পম্পে কাকা তাকে গল্প শোনাতে শুরু করলো। তার এত গল্পের রসদ ছিল, তাই বা কে জানত। একদিন মিস ম্যালিসি কিসিকে বলল, সোনা, আমরা তো বুড়ো হয়ে গিয়েছি, তোমার একজন সমবয়স্ক সাথী থাকলে বেশ হতো। সেদিন কিসি তাকে নোয়ার কাহিনী শোনালো। আমি এখনও ভাবি, বুঝি সে আমাকে খুঁজে বেড়াচ্ছে, হয়তো একদিন দেখা হয়ে যাবে। কিসির মুখ দেখে মনে হচ্ছিল সে প্রার্থনা জানাচ্ছে, সেদিন আর ফিরে তাকাবো না, আমাকে কোথায় নিয়ে যেতে চায় জিজ্ঞেসও করব না, তোমাদের কাছে বিদায় চেয়ে জর্জকে নিয়ে চলে যাব। কিসি কান্নায় ভেঙে পড়ল। কয়েক সপ্তাহ পরের কথা। রবিবার সকালে জর্জ বড় বাড়ির রান্নাঘরে মিস ম্যালিসিকে রান্নায় সাহায্য করছিল। সিস্টার সারা কিসিকে তার ঘরে নিয়ে গেল। কিসি আগে তার ঘরে যায়নি। দেয়ালগুলো শুকনো শেকড় আর লতাপাতায় ভর্তি। সিস্টার সারা নাকি সব রকম অসুখেই প্রাকৃতিক চিকিৎসা মতো ওষুধ দিতে পারত। কিসিকে বসতে দিয়ে বলল, তোমাকে একটা কথা বলবো, কথাটা আর কেউ জানে না, আমি অদৃষ্ট গুনতে পারি, তোমার কিছু জানবার থাকলে আমাকে বলো। কিসি চমকে উঠল। তার 2টি জিজ্ঞাসা ছিল। সিস্টার সারা মাটিতে বসে বিছানার তলা থেকে একটা বড় বাক্স টেনে বার করল। তার ভেতরে আর একটা ছোট্ট বাক্স। তার থেকে 2 মুঠো অদ্ভুত দেখতে শুকনো জিনিস কিসির দিকে বাড়িয়ে দিল। কিসি স্পর্শ করলে জিনিসগুলো বিচিত্র নকশার আকারে মেঝেতে সাজিয়ে স্যারা নিজের পোশাকের ভেতর থেকে জাদুকাঠি বার করল। সেটা নকশার ওপর দ্রুত গতিতে ঘুরোতে ঘুরোতে নিচু হয়ে মেঝেতে মাথা ঠেকালো। সহসা রিজু হয়ে উঠে বসে অস্বাভাবিক উচ্চস্বরে বলল, কখনো না, তোমার মা বাবার সাথে আর কখনো দেখা হবে না, অন্তত এ জগতে তো নয়। কিসি উচ্ছ্বসিত কান্নায় ভেঙে পড়ল। সিস্টার স্যারা এবার জিনিসগুলো নতুনভাবে সাজিয়ে আবার তার জাদুদণ্ড নাড়তে লাগল। ভীত সন্ত্রস্ত কিসি জল ভরা চোখ মেলে সকৌতূহলে সিস্টার স্যারার প্রক্রিয়া দেখছিল। খানিকক্ষণ পর সে তার কণ্ঠস্বর শুনতে পেল, যেন মৃদুর স্বরে নিজের মনের কথা বলছিল। না, ভাগ্য শুভ নয়। পৃথিবীতে একটি পুরুষকেই সে ভালোবেসেছিল। সে পুরুষটিও ওই মেয়েকে ভালোবাসত, কিন্তু তার যে বড় ভয়ঙ্কর পরিণতি। না, মিথ্যা আশা, সে বড় ভয়ঙ্কর পরিণতি। কিসি তীক্ষ্ণ চিৎকার করে লাফিয়ে উঠল। সিস্টার স্যারার প্রাণান্তকর চেষ্টায় কাজ হলো না। তার উত্তেজিত নিষেধবাণী অগ্রাহ্য করে কিসি উন্মাদের মতো চিৎকার করতে করতে ছুটে বেরিয়ে গেল। নিজের ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দিল। পম্পে কাকা উদ্বিগ্ন হয়ে দরজা খুলে মুখ বাড়ালো। বড় বাড়ির জানালায় সাহেব মেম সাহেবের সচকিত মুখ। রান্নাঘরের জানালায় বিস্মিত মিস ম্যালিসি ও জর্জকে দেখা গেল। জর্জ ছুটে এসে দেখে কিসি তার বিছানার ওপর আছাড় খেয়ে যেন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। তার মুখে শুধু হাহাকার রব। মা, আমি কেন তোমার মতো কালো নই? সবাই যে যার নিজের মতো গায়ের রং নিয়ে জন্মায় বাবা। কিন্তু এ উত্তরে জর্জের কৌতূহল মিটল না। কয়েকদিন পর আবার প্রশ্ন করল, মা, আমার বাবা কোথায়? কখনো তাকে দেখিনি কেন? চুপ করো। কিসি তখনকার মতো তাকে ধমক দিয়ে থামালেও মনে মনে ভেবে দেখল ওভাবে চলবে না। তার অতিমাত্রায় বুদ্ধিমান কৌতূহলী ছেলেকে এমন কিছু বলতে হবে যা সে বুঝতে পারে এবং তার পক্ষে গ্রহণযোগ্য হয়। অবশেষে এক রাত্রে তার 3 বছরের পুত্রটিকে কোলের কাছে টেনে নিয়ে কিসি তার নিজের বাবার কথা বলতে শুরু করল। খুব লম্বা, তার গায়ের রং রাতের অন্ধকারের মতো ঘোর কালো, মুখে তার হাসি খুব কম। তিনি তোমার ও আমার দুজনেরই পরম আত্মীয়, শুধু তুমি তাকে বাবা না বলে দাদামশাই বলবে। জর্জ খুব কৌতূহলী হয়ে তার দাদামশাই সম্বন্ধে আরও শুনতে চাইল। কিসি আফ্রিকা থেকে তাকে এদেশে বন্দি করে নিয়ে আসবার কাহিনী, স্পটসিলভেনিয়ায় আবাদে জন সাহেবের কাছে কৃতদাস হিসেবে বিক্রি, তার পলায়নের চেষ্টা, কুঠারাঘাতে পদচ্ছেদ সব বলল। শিশুর ক্ষুদ্র আননখানি বেদনায় বিকৃত হয়ে গেল। মা, তারা কি করে কেটে ফেলতে পারল? মা, কেন নিগ্রোরা পালিয়ে যেত? সাদা মানুষেরা কি কষ্ট দিত? তার অবিরাম প্রশ্নবাণেই কিসি অতিষ্ঠ হয়ে উঠত। ধমকেও কাজ হতো না। জর্জকে বেশি সময় থামিয়ে রাখাও যেত না। আফ্রিকা কোথায় মা? আফ্রিকাতে ছোট ছেলে আছে? দাদামশাইয়ের নাম কি মা? জর্জের মনে কিসির আশার অতিরিক্ত প্রতিক্রিয়া হয়েছিল।
কল্পনার রং চড়িয়ে শিশু নিজের মনে তার দাদামশাইয়ের একটি ছবি এঁকেছিল। কিসি তার স্মৃতির মণিকোঠায় সঞ্চিত অমূল্য রত্নকণিকা আহরণ করে সে ছবিটি আরও উজ্জ্বল করে তুলতে সাহায্য করছিল। জন সাহেবের বাড়ি যাওয়ার পথে গাড়ির উপরে সরু আসনটুকুতে বাবার পাশে বসে স্পটসিলভেনিয়ার সেই গরম ধূলিধূসর পথ অতিক্রম, ওয়ালার সাহেবের আবাদের শেষ সীমানায় নদীর ধারে বাবার হাত ধরে বেড়ানো, যেখানে পরে নোয়ার হাত ধরেও সে বেরিয়েছে, একে একে ছবির মতো তার চোখের সামনে ভাসত। আমার তখন তোমার মতো বয়স। বাবা আমাকে পাশে বসিয়ে গাড়ি চালাবার সময় আফ্রিকা দেশের গান শোনাতেন। সে দেশের অনেক কথাও শিখিয়েছেন, যেমন বেহালাকে বলতেন কো, নদীকে কাম্বি বলঙ্গ। কিসি ভাবছিল আজ কোথায় তার বাবা, ছেলেকে আফ্রিকার ভাষা শেখাচ্ছে জানলে তার মতো সুখী কে হতো। বলো দেখি কো। কো। কাম্বি বলঙ্গ কথাটিও জর্জ একবারেই নির্ভুল উচ্চারণ করল। আরও বলো মা। পুত্র স্নেহে কিসির হৃদয় উচ্ছ্বলিত হয়ে উঠল। কৃতদাসীদের 6 বছর বয়সে ক্ষেতের কাজ শুরু করতে হয়। জর্জের 6 বছর হলো। রান্নাঘরে তাকে আর কাছে পাওয়া যাবে না ভেবে মিস ম্যালিসের মন বিষণ্ণ হয়ে গেল। তেমনি তাকে কাছে পাওয়ার সম্ভাবনায় ক্ষেতের কাজের লোকেরা উৎফুল্ল। জর্জ আনন্দের প্রতিমূর্তি। সে যেখানে সেখানেই আনন্দের সৃষ্টি হতো। জর্জ অবশ্য নতুন সাম্রাজ্য অভিযানের সম্ভাবনায় খুশি। পম্পে কাকার লাঙ্গল চালাবার সুবিধার জন্য তার পথের সামনে থেকে পাথরের টুকরো সরিয়ে নিত। ক্ষেতের ধারে ঝর্ণা থেকে সবার জন্য ঠান্ডা জল এনে দিত। জর্জের মুখে সহজাত হাসিটি তার স্বচ্ছ বিমল হৃদয়েরই প্রতিচ্ছবি ছিল। তার উপস্থিতিটুকুই যেন সকলকে কাজের প্রেরণা যোগাত। ক্ষেত নিরাবার যন্ত্রটির হাতল তার ছোট্ট দেহের থেকে লম্বা, লাঙ্গল তার মাথার থেকে উঁচু। বড়দের অনুকরণে ওগুলো চালাবার চেষ্টা সবার হাসির খোরাক জোটাত। কাজের শেষে ঘরে ফিরে কিসি রান্নার জন্য ব্যস্ত হতো। ভাবত, আহা, জর্জের নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। কিন্তু জর্জ শীঘ্রই মায়ের অভিভাবক হয়ে উঠল। মা সারাদিনের কাজের পর আগে একটু বিশ্রাম করে নেবে, পরে রান্না করবে। সে সব ব্যাপারেই মাকে নির্দেশ দিত। ঘরে পুরুষ অভিভাবকের অভাব সেই যেন মেটাত। বয়স আন্দাজে জর্জ অত্যন্ত স্বাধীন চেতা। চঞ্চল 6 বছরের বালক ঘরের ভেতর তার সময় কাটবে কি করে? কখনো বা একটা কাঠির আগা ছুঁচলো করে মাটিতে ছবি আঁকবার চেষ্টা করত। কিসির তা দেখে নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসত। এরপরে বুঝি লিখতে পড়তে চাইবে। ভয়ে সে ছেলের সামনে লেখাপড়ার নামও উচ্চারণ করত না। তার নিজের জীবনের চরম সর্বনাশের জন্য দায়ী ওই লেখাপড়া। লি সাহেবের আবাদে আসার পর একদিনও সে কলম বা পেন্সিল হাতে নেয়নি, বই বা খবরের কাগজ পড়েনি। সে যে কোনোদিন লিখতে পড়তে জানত ভুলেও কারো কাছে প্রকাশ করেনি। মাঝে মাঝে মনে কৌতূহল হতো, লেখাপড়া সম্পূর্ণ ভুলে গেল কিনা, একটা বিশেষ শব্দ লিখতে পারবে কিনা ভাবতে চেষ্টা করত। লিখতে লোভও হতো, কিন্তু নিজের কাছে সে যে শপথ করেছিল তা সে কখনো ভাঙেনি। তবুও বাইরের খবরের অভাবটা তাকে বড় পীড়ন করত। ওয়ালার সাহেবের ওখানে বাবা বাইরে থেকে ঘুরে এসেই কোথায় কি দেখেছেন বা শুনেছেন সবাইকে বলতেন। এখানে লি সাহেব নিজেই গাড়ি চালান, খবর বলবে কে? বহুদিনে একবার বাইরের লোকেদের কখনো হয়তো মালিকের বাড়ি নেমন্তন্ন থাকত, তখন যা দুটো একটা খবর সংগ্রহ হতো। জর্জের অপরের কথা ও ভাবভঙ্গি অনুকরণ করবার অসাধারণ প্রতিভা ছিল। মালিকের মোড়ক পরিচর্যা করবার লোক সেই মিঙ্গ সকলের কাছেই রহস্যজনক। কদাচিৎ তাকে দেখা যেত। তাকে একদিন দেখেই জর্জ তার শরীর ঝাঁকি দিয়ে চলবার নিজস্ব ভঙ্গি অবিকল নকল করে দেখালো। মালিক একজন শ্বেতকায় যাজককে কৃতদাস বসতিতে ধর্মোপদেশ দেবার জন্য অল্প সময়ের জন্য নিয়ে এসেছিলেন। জর্জ তার ভাবভঙ্গি কথাবার্তা শিখে নিল। পরের শনিবার সকালে লি সাহেব চিরাচরিত নিয়মে কৃতদাস বসতিতে রেশন দিতে এসেছেন। জর্জ একটা ইঁদুর তাড়া করে ছুটতে ছুটতে এসে প্রায় তার গায়ের ওপর পড়ছিল। লি সাহেব কৌতুক ভরে খুব গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, এ ছেলেটি রেশন পাবার উপযুক্ত কি পরিশ্রম করে? 4 জন বয়স্ক ব্যক্তিকে স্তম্ভিত করে দিয়ে 9 বছরের জোট সোজা হয়ে দাঁড়িয়ে লি সাহেবের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, স্যার, আমি খেতে কাজ করি আর ধর্মোপদেশ দিই। লি সাহেব পরম বিস্ময়ে বললেন, আমরা একটু ধর্মোপদেশ শুনি তাহলে। 5 জোড়া দৃষ্টির সামনে জর্জ অবিচলিত চিত্তে মালিকের আনা সেই ধর্মযাজকের অনুকরণে তার স্বরে চেঁচিয়ে হাত ছুঁড়ে এক নাতি দীর্ঘ বক্তৃতা দিয়ে দিল। মালিককে কেউ কখনো হাসতে দেখেনি।
সেই তিনি বক্তৃতা শেষ হবার আগেই হেসে খুন। তার হাসি দেখে জর্জ তার ধবধবে সাদা দাঁতের একগাল হেসে মিস ম্যালিসের কাছে শোনা একখানা গানও শুনিয়ে দিল। লি সাহেব তার পিঠ চাপড়ে বললেন, বা চমৎকার ধর্মোপদেশ, তোমার যখন খুশি দিতে পারো, আমার আপত্তি নেই। ফিরে যাবার সময় বারবার তিনি পেছন ফিরে জর্জকে দেখছিলেন। হাসির ধমকে তার সর্বাঙ্গ কাঁপছিল। জর্জ হাসি মুখে তাকিয়েছিল। কিছুদিন পর লি সাহেব বাইরে থেকে দুগোছা ময়ূরের পালক নিয়ে এলেন। পরে রবিবার তার বাড়িতে অতিথি আসবেন। জর্জকে ডেকে খাবার সময় অতিথিদের পেছনে দাঁড়িয়ে কেমন করে পালকের হাওয়া করতে হবে দেখিয়ে দিলেন। মিস ম্যালিসি মন্তব্য করল, যত সব জালিয়াতি। যাই হোক, মালিকের নির্দেশ মতো কিসিকে জানাতেই হলো। নির্দিষ্ট দিনে যেন জর্জকে ধুয়ে মুছে পরিচ্ছন্ন করে পরিষ্কার ইস্ত্রি করা জামা কাপড় পরিয়ে সময় মতো বড় বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। জর্জ তার নতুন ভূমিকায় কল্পনায় ও পুলকিত। সবাই তাকে নিয়ে ব্যস্ত, সাহেব পর্যন্ত। এতে তার আনন্দ আর ধরছিল না। অতিথিরা খেতে বসেছেন। মিস ম্যালিসি পরিবেশন শেষ করে এসে এক ফাঁকে ছুটে এলো উদ্বিগ্ন শ্রোতাদের খবর শোনাতে। হে মহা চালু ছেলে, সাহেব মেম সাহেবকে ছাড়িয়ে যায়। কবজি ঘুরিয়ে কোমর বাঁকিয়ে তার হাওয়া করবার কায়দা যদি দেখতে। সাহেব মিষ্টি খাবার শেষে সুরা ঢালতে ঢালতে জর্জকে ধর্মোপদেশ শোনাতেও বলেছিলেন। জর্জ অমনি সাহেবের কাছে বাইবেলের বদলে একটা বই চেয়ে নিল। তারপর মেম সাহেবের সবচেয়ে সুন্দর নিচু টুলটা টেনে নিয়ে তড়াক করে তার উপর লাফিয়ে উঠল। সে কি ধর্মোপদেশের ঘটা! সেটা শেষ হতে কারো বলার অপেক্ষা না রেখে গানও শুরু করেছে। সেই ফাঁকেই তো পালিয়ে এলাম। কিসি, পম্পে কাকা আর সিস্টার স্যারার তো সব কথা শুনে দেমাকে ফাটো ফাটো অবস্থা। মিস ম্যালিসি এক ছুটে বড় বাড়িতে ফিরে গেল। স্বভাবতই গম্ভীর প্রকৃতির মিসেস লিও এরপর জর্জের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন। তাকে নানা কাজের অছিলায় ডেকে পাঠাতেন। এরপর থেকে 11 বছরে জর্জের খেতে কাজ করবার অবকাশই মিলছিল না। নৈশভোজে আমন্ত্রিতদের হাওয়া করবার ভার পাকাপাকিভাবে জর্জের ওপর পড়ায় সে তাদের কথাবার্তা শুনবার পূর্ণ সুযোগ পেয়ে গেল। এবার থেকে জর্জের মারফত বাইরের খবর পাওয়া যেত। কোনো এক সাহেব বলেছেন, প্রায় 3000 স্বাধীন নিগ্রো নানান জায়গায় থেকে এসে ফিলাডেলফিয়াতে বিরাট সভা করেছে। প্রেসিডেন্ট ম্যাডিসনের কাছে সভার সিদ্ধান্ত পাঠিয়ে দেওয়া হয়েছে। এ দেশ গড়ে তুলতে এবং এদেশের পক্ষ হয়ে লড়াই করতে কৃতদাস এবং স্বাধীন নিগ্রোদের যথেষ্ট অবদান আছে। সুতরাং যুক্তরাষ্ট্রের সকল সুখ সুবিধায় তাদের সমান অধিকার থাকা উচিত। এ কথা শুনে লি সাহেব বলেছেন, সব কথা স্বাধীন নিগ্রোকে দেশ থেকে বার করে দেওয়া উচিত। অন্য এক ভোজসভার সংবাদ, ওয়েস্ট ইন্ডিজে বিরাট কৃতদাস বিদ্রোহ হয়েছে। বিদ্রোহীরা শস্য জ্বালিয়ে দিয়েছে, বাড়িঘর পুড়িয়েছে, এমনকি নিজেদের মালিকদের হত্যা পর্যন্ত করেছে। আর একবারের খবর, বস্টন থেকে নিউ ইয়র্ক পর্যন্ত ঘন্টায় 10 মাইল বেগে কনকর্ড কোচ চালু হয়েছে। রবার্ট ফুলটন নামে সাহেব একটি বাষ্পপোত তৈরি করেছে। সেটি 12 ঘন্টায় আটলান্টিক মহাসাগর পার হতে পারবে। 1818 খ্রিস্টাব্দের এক রবিবার জর্জ খবর আনল আফ্রিকার লাইবেরিয়া নামে এক জায়গায় স্বাধীন নিগ্রোদের জাহাজে করে পাঠানো হচ্ছে। খাবার টেবিলে সাহেবরা ঠাট্টা করে বলেছিলেন, নিগ্রোদের বলা হয়েছে সেখানে গাছে গাছে খাবার ঝুলে থাকে আর ডাল কাটলেই পানীয়। তাই শুনে নিগ্রোদের মাঝে সেখানে যাবার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে। সিস্টার স্যারা তাই শুনে মন্তব্য করল, আমি কখনো আফ্রিকা যাব না। ওখানে নিগ্রোরা বাদরের মতো গাছে চড়ে থাকে। কিসি তীব্র সুরে বলে উঠল, সে আবার কি কথা? আমার বাবা আফ্রিকা থেকে এসেছেন, তাকে কখনো গাছে চড়তে শুনিনি। সিস্টার স্যারা এই অতর্কিত আক্রমণে রুষ্ট হল। পম্পে কাকা শান্তিবাড়ি সিঞ্চনের চেষ্টায় বলল, ঠিক আছে, আমাদের নেবার জন্য তো জাহাজ আসছে না, অত চিন্তায় দরকার কি? ক্ষুব্ধ আবহাওয়ায় সেদিনকার সভা ভঙ্গ হল। তার আত্মাভিমান, বিচক্ষণ পিতা এবং তার প্রিয় স্বদেশ সম্পর্কে এই কটাক্ষে কিসি অত্যন্ত মর্মাহত হয়েছিল। আফ্রিকাবাসী দাদামশাইয়ের প্রতি কাল্পনিক বিদ্রুপে জর্জেরও একই প্রতিক্রিয়ায় কিসি বিস্মিত ও হৃষ্ট হল। মা, সিস্টার সারা ঠিক বলেননি না? একটুক্ষণ নীরব থেকে জর্জ দ্বিধার স্বরে বলল, মা, তার সম্বন্ধে আরও কথা বলো না। তুমি বলেছিলে দাদামশাই সবসময় তোমাকে আফ্রিকার কথা বলতেন। তুমি যেমন যেসব কথা আমাকে বলেছ, আমিও তেমনি দাদামশাইয়ের গল্প আমার ছেলে মেয়েদের বলবো। কিসি মনে মনে হাসল। তার এই অসাধারণ ছেলেটি 12 বছর বয়সেই ভবিষ্যৎ সন্তানের কথা ভাবছে। জর্জ সাহেব মেম সাহেবের অত্যন্ত প্রিয়পাত্র হয়ে ওঠাতে ক্রমশ তার স্বাধীনতার পরিধি বেড়ে যাচ্ছিল। রবিবার বিকালে তারা দুজনে গাড়ি করে বেরিয়ে গেলে
জর্জ আপন মনে ঘন্টার পর ঘন্টা লি সাহেবের এলাকার চৌহদ্দির ভেতর ঘুরে বেড়াত। একদিন সন্ধ্যাবেলা ঘরে ফিরে এসে কিসিকে বলল সে লড়াইয়ে মোরগের পরিচারক ও শিক্ষক সেই বৃদ্ধের কাছে গিয়েছিল। তোমরা যতটা বলো তত কিন্তু অদ্ভুত নয় লোকটা। আমার সাথে কত গল্প হলো, এমন মোরগ কখনো দেখিনি। এতটুকু বাচ্চা বয়স থেকেই পরস্পরের সাথে লড়াই করছে। বুড়ো আমাকে ওদের খাওয়াতে দিয়েছিল। সে বলে সে যেমন করে মোরগগুলো যত্ন করে কোনো মানুষের মাও তার বাচ্চার জন্য তেমন করতে পারবে না। কেমন করে ওদের পিঠ ঘাড় ঘষে দিতে হয় সব আমাকে দেখিয়েছে মা। মোরগ সম্পর্কে তার ছেলের ঔৎসুক্য ও উত্তেজনা দেখে কিসির খুব কৌতুক বোধ হলো। ওখানে যেও না সোনা, জানো না ওই বুড়ো ছাড়া আর কারো সেখানে যাওয়া মালিকের পছন্দ নয়। মিঙ্গো কাকা বলেছে সাহেবকে বলবে যাতে আমাকে তিনি ওখানে যেতে দেন, তাহলে মোরগগুলোকে খাবার খাওয়াতে আমি তাকে সাহায্য করতে পারবো। পরদিন খেতে যাবার পথে কিসি সিস্টার স্যারাকে জর্জের এই নতুন অভিযানের কথা বলল। খানিকক্ষণ নীরব থেকে স্যারা বলল, ভবিষ্যৎ সম্পর্কে তুমি তো আর শুনতে চাও না, তবু তোমার জর্জ সম্বন্ধে একটুখানি বলছি। সে অসাধারণ ছেলে, তার জীবন আর 5 জন নিগ্রোর মতো সাদামাটা হবে না।